বিজয়, বিজয়, আমাকে পুজো দিবি না? আমাকে দর্শন করতে আসবি না? এবার তুই আমার মন্দিরে এসে আমার দর্শন ঠিক পাবি। বিজয়, বিজয়, ওঠ বাবা, আমাকে পুজো দিয়ে যা। কেশবপুর নামে এক গ্রামে সুজয় আর বিজয় দুই ভাই ছিল। তাদের বাবা মা মারা যাবার পর থেকে বিজয় তার দাদা বৌদির কাছেই থাকতো। দুই ভাই জমিতে চাষের কাজ করত, তার সাথে বিজয় তার পড়াশোনাও চালিয়ে যেত। একদিন সকালে, কি রে বিজয়, হলো তোর? তাড়াতাড়ি চল, আজ জমিতে অনেক কাজ আছে। হ্যাঁ দাদা, আমি একদম তৈরি, চলো। ঠিক তখনই সুজাতা রান্নাঘর থেকে বেরিয়ে আসে আর বলে, এই নাও ধরো, এতে দুজনের মতো খাবার বেঁধে দেওয়া আছে, সময় মতো খেয়ে নিও। সুজয় সুজাতার হাত থেকে খাবার নিয়ে জমির দিকে চলে যায়। তারপর দুই ভাই মিলে জমিতে কাজ করতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপও প্রচণ্ড বাড়ে। আর ঠিক তখনই বিজয়, একটু জল খাবো। দাদা, দাদা, কি হলো তোমার? তুমি এরকম করছো কেন? বুকের বাঁ দিকটা কেমন যেন ব্যথা করছে। এই কথা বলতে বলতেই সুজয় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। গ্রামের আরো কিছু চাষি মিলে তাকে তুলে বাড়িতে নিয়ে আসে। তারপর ডাক্তারকে খবর দেওয়া হয়। যা বুঝলাম, এনার হাতে একটা সমস্যা দেখা দিয়েছে, আর তারই ফলে বিছানায় শয্যাশায়ী। ইনি কবে পুরোপুরি সুস্থ হবেন তা সঠিকভাবে বলা যাচ্ছে না। এ আপনি কি বলছেন ডাক্তার বাবু? হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! এই প্রেসক্রিপশনে যা ওষুধ লেখা আছে তা নিয়মিত খাওয়াবেন, বাকি সবই উপরওয়ালার হাতে। এখন আমি চলি। এই কথা বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যান। ওগো, এ তোমার কি হলো? তুমি ওঠো, কথা বলো। হে ভগবান, এখন আমার কি হবে? এই সংসারটা আমি কি করে চালাবো? তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমি দাদার সেবা শুশ্রূষা করে দাদাকে ঠিক সুস্থ করে তুলবো। আর দাদা যতদিন না সুস্থ হয়, এই সংসারের সব দায়িত্ব আমার। আমি সারা দিন রাত জমিতে কাজ করব, দাদার ওষুধের জোগাড় করব। তুমি কোনো চিন্তা করো না বৌদি। এরপর থেকে বিজয় সারা দিন কঠোর পরিশ্রম করে, সংসারের সব দায়িত্ব পালন করে, সাথে দাদারও নানা রকম সেবা করতে থাকে। কিন্তু তার দাদার সুস্থ হওয়ার কোনো লক্ষণই দেখা যায় না। একদিন জমি থেকে ফেরার সময় পাড়ার চায়ের দোকানে বিজয় শুনতে পায়, কি বলছিস কিরে রতন? নৈহাটির বড় মা এত জাগ্রত? হ্যাঁ রে, শুনেছি মন থেকে কেউ মাকে ডাকলে তার মনস্কামনা ঠিক পূরণ করে। বড় মা কাউকে খালি হাতে ফেরায় না। জয় বড় মার জয়, জয় বড় মার জয়। মাগো, মা তুমি সবাইকে এইভাবেই রক্ষা করো। চায়ের দোকানে এই সব কথা শুনে বিজয়ের মনে যেন এক আশার আলো জেগে ওঠে। পরের দিন সকাল হতেই সে ছুটে যায় নৈহাটির বড় মার কাছে। কিন্তু বড় মার মন্দিরের সামনে পড়ে লম্বা লাইন, প্রচণ্ড ভিড়। সারা দিন লাইনে দাঁড়িয়েও বিজয় বড় মার দর্শন পায় না। মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। বিজয় ক্লান্ত হয়ে একটা বেঞ্চে বসে। এ তোমার কেমন বিচার বড় মা? এত দূর থেকে মনে এত আশা নিয়ে তোমার কাছে ছুটে এলাম, তুমি আমায় দর্শনটুকুও দিলে না। এখন আমি আমার দাদাকে কি করে সুস্থ করে তুলবো? ও ভাই, বসে বসে এত কি ভাবছো? এই নাও, এই জল বাতাসাটুকু খেয়ে নাও। বিজয় মাথা তুলে দেখে তার সামনে একটি বউ জলের ঘটি আর বাতাসা নিয়ে দাঁড়িয়ে আছে। বিজয় কিছু জিজ্ঞাসা না করেই জলের ঘটিটা নিয়ে ঢক ঢক করে জল খেতে থাকে, কারণ সে সত্যিই খুব ক্লান্ত ছিল। তোমায় অনেক অনেক ধন্যবাদ দিদি, আমার সত্যিই খুব জল পিপাসা পেয়েছিল। আচ্ছা, বুঝলাম। এখন বলো তো, এমন মন উদাস করে এখানে বসে আছো কেন? মনের কত আশা নিয়ে বড় মার দর্শন করতে এসেছিলাম। আমার দাদা খুব অসুস্থ, ভেবেছিলাম বড় মার পায়ের ফুল দাদার মাথায় ছোঁয়ালে দাদা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। কিন্তু বড় মা আমাকে খালি হাতেই ফিরিয়ে দিলেন। ও
ওরে পাগল ছেলে, বড় মা কাউকে খালি হাতে ফেরায় না। বড় মার দর্শন পেতে হলে যে মন্দিরে আসতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো স্থানে বসে মন থেকে বড় মাকে ডাকলেই তিনি সাড়া দেন। আর পুজোর ফুলের কথা বলছিস, গাছ থেকে ফুল তুলে বড় মার নাম করে সেই ফুল মাথায় ছোঁয়ালেই হবে। শুধু মনে ভক্তি আর বিশ্বাসটুকু রাখতে হবে। এই কথা বলেই বউটি পাশের একটি গাছ থেকে একটা জবা ফুল তুলে নিয়ে বিজয়ের হাতে দেয়। বিজয় চোখ বন্ধ করে চোখের সামনে বড়মার ছবি দেখতে পায়, কিন্তু চোখ খুলে সে ওই বউটিকে আর কোথাও দেখতে পায় না। এ কি দিদি, কোথায় গেলে তুমি? দিদি, দিদি। বিজয় আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে আর সেই জবা ফুলটি দাদার মাথায় ছোঁয়ায়। ধীরে ধীরে তার দাদা সুস্থ হয়ে ওঠে। এরপর থেকে বিজয় তার বাড়িতেই নিত্য বড়মার পুজো করে। আচ্ছা, এখন তো তুমি পুরোপুরি সুস্থ, এবার তুমি তোমার ভাইকে নিজের ব্যবস্থা নিজে করে নিতে বলো। কতদিন আর আমাদের সংসারে থাকবে শুনি? কিন্তু এতদিন ভাই তো এই সংসারের সব দায়িত্ব সামলেছে, ওকে আমি এখন কি করে আলাদা করে দিই বলো তো? চুপ করো তো, এতদিন যা করেছে করেছে, এখন আমি যা বলছি তুমি তাই করো, না হলে কিন্তু আমি সব ছেড়ে ছুড়ে বাপের বাড়ি চলে যাব। না না গিন্নি, ও কথা বলো না। ঠিক আছে, আমি ভাইকে গিয়ে তাই বলছি। এরপর সুজয় বিজয়ের ঘরে যায়। বিজয় তখন পড়াশোনা করছিল। তার দাদা এসে তাকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলে, সাথে তার বৌদিও তাকে নানান রকম অপমান করে। দাদা, বৌদি, এ তোমরা কি বলছো? আমি বাড়ি ছেড়ে এখন কোথায় যাব? ওসব আমরা জানি না, যেদিকে দু চোখ যায় চলে যাও। কতদিন আর দাদার ঘাড়ে বসে থাকবে শুনি? দাদা বৌদির এমন অপমান সহ্য করতে না পেরে বিজয় তার জামা কাপড়, বইপত্র এবং বড় মার ছবিটা সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে স্টেশনের দিকে চলে যায়। ধীরে ধীরে রাত হয়ে যায় আর রাতের বেলা বিজয়ের ধুম জ্বর আসে। বিজয়, বিজয়, কষ্ট হচ্ছে বাবা? তুই শান্তিতে ঘুমো বাবা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তোকে যে এখনো অনেক পরিশ্রম করতে হবে, চিন্তা করিস না। তুই শুধু কর্ম করে যা, কর্মের ফল তুই ঠিক পাবি। বিজয় অর্ধচেতন অবস্থায় সেই সব কথা শুনতে থাকে। এরপর সকালবেলা যখন তার ঘুম ভাঙে, সে দেখে তার জ্বর কমে গেছে। সে উঠে দেখে তার মাথার পাশে একটা জবা ফুল রয়েছে। তখন তার মনে পড়ে যায় কাল রাতের ঘটনা। জয়, জয় বড় মার জয়। আমি বুঝেছি মা, কাল রাতে তুমি স্বয়ং আমার কাছে এসেছিলে। আমার আর কোনো চিন্তা নেই। যার মাথায় স্বয়ং বড় মার হাত আছে, তার আর কিসের চিন্তা? এরপর বিজয় ট্রেন ধরে কলকাতায় চলে যায় আর সেখানে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে চাকরিও পেয়ে যায়। কলকাতায় এসে একটা বাড়িতে ভাড়া থাকে। এইভাবেই দিনও কাটতে থাকে। একদিন রাতে বিজয় স্বপ্ন দেখে। বিজয়, বিজয়, আমাকে পুজো দিবি না? আমাকে দর্শন করতে আসবি না? এবার তুই আমার মন্দিরে এসে আমার দর্শন ঠিক পাবি। বিজয়, বিজয়, ওঠ বাবা, আমাকে পুজো দিয়ে যা। ঠিক তখনই বিজয়ের ঘুম ভেঙে যায় আর পরের দিন সকাল হতেই সে দৌড়ে যায় নৈহাটির বড়মার কাছে। ফুল নেবে গো? ফুল, জবা ফুলের মালা মাত্র 20 টাকা। ফুল নিয়ে যাও। ও বাবু, মায়ের পুজো দিতে যাচ্ছেন, একটা ফুলের মালা নিয়ে যান না। এই কথা শুনে বিজয় দাঁড়িয়ে পড়ে আর বলে, তা জবা ফুলের মালা কত করে? বেশি না, মাত্র 20 টাকা। কিন্তু আমার কাছে তো খুচরো টাকা নেই। ঠিক আছে, আপনি জবা ফুলের মালা নিয়ে আগে পুজো দিয়ে আসুন, পয়সা না হয় আমায় পরেই দেবেন। বিজয় একটা ফুলের মালা নিয়ে ভক্তি ভরে মায়ের পুজো দেয়। আজ বিজয়ের দর্শন সার্থক।
মন্দির থেকে বেরিয়ে এসে বিজয় যায় সেই ফুল বিক্রেতা মেয়েটির কাছে। আচ্ছা, তোমার নাম কি? তুমি কোথায় থাকো? আমার নাম জবা। এই তো এখানে ফুল বিক্রি করি আর রাতের বেলা মায়ের মন্দিরেই থাকি। এটাই আমার ঠিকানা। সে কি, তোমার বাড়িতে কেউ নেই? সেই কোন ছোটবেলায় আমার বাবা মা মারা গেছেন, তারপর থেকে এই মায়ের মন্দিরের সামনেই আমার বড় হয়ে ওঠা। আর এই মন্দিরের পুরোহিত মশাই আমাকে বড় করে তোলেন। এরপর জবা বিজয়কে সব কথা খুলে বলে, আর সব শুনে বিজয়ের জবার জন্য কেমন মায়া হয়। তারপর বিজয় তার ভাড়া বাড়িতে ফিরে আসে। এরপর থেকে সে যখনই বড় মায়ের কাছে পুজো দিতে যায়, সে জবার কাছ থেকেই ফুল কেনে। এইভাবে তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব হয়ে যায়। একদিন বিজয়, আচ্ছা জবা, তুমি আমাকে বিয়ে করবে? তোমারও কেউ নেই, আর বলতে পারো আমিও একা। আমরা দুজন মিলে একটা সংসার শুরু করতে পারি না? এই প্রস্তাবে জবাও সম্মতি জানায়। আর পুরোহিত মশাইয়ের উপস্থিতিতে এক শুভ মুহূর্তে তাদের বিবাহ সম্পন্ন হয়। এরপর থেকে তারা খুব সুখে শান্তিতে সংসার করে। এই সবই হচ্ছে বড় মার লীলা। মনে ভক্তি আর বিশ্বাস নিয়ে মাকে ডাকলে মা কখনো মুখ ফিরিয়ে নেন না। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।